কৃষির সবকিছু বই পড়ে শেখা কঠিন। এখানে প্রতিটি শস্যের গল্প নিজস্ব, যা কৃষককে বারবার পড়তে হয়। প্রকৃতির এত সব আইন জেনেই কৃষিতে সম্পদশালী হয়েছে বাংলাদেশ। এই দেশের চাষিরা শুধু ফসল না, সভ্যতা করেছেন। তারপরও বাংলাদেশের কৃষকের দিনবদল খুব একটা হয়নি। ন্যায্য দাম পাওয়া নিয়ে এখনও অনেক কৃষক যেন সোনার হরিণের গল্প শোনেন। এর মাঝেই চাষাবাদে নতুন নতুন রসদ যোগাচ্ছে আধুনিক প্রযুক্তি আর যন্ত্র। প্রশ্ন হলো, এসব পরিবর্তনের প্রতিযোগিতায় আমরা কি টিকতে পারছি? সব জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং BAM এর প্রেসিডেন্ট KSM মোস্তাফিজুর রহমানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব মোস্তাফিজুর রহমান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, তারপর আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা বাংলাদেশের কৃষি পণ্যের উৎপাদনের খবর আসলে আপনার কাছ থেকে ভেতরের খবর একদম জানতে চাই, কারণ যেগুলো উপাদান আপনি তৈরি করেন আপনার প্রতিষ্ঠানে, সেগুলো দিয়ে বাংলাদেশের কৃষির উৎপাদনের একটি বড় অংশ হয়ে থাকে। প্রশ্নটি এরকম না, প্রশ্নটি হচ্ছে, আমরা তো কম বেশি প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ বাংলাদেশে আমরা জানি কৃষির সাথে সরাসরিভাবে সম্পৃক্ত, কিন্তু এখনো অনেকে বলে যে আমরা আসলে যথেষ্ট উৎপাদনশীল হইনি, আমাদের আসলে উৎপাদনশীলতা বাড়ানোর আরেকটু প্রয়োজনীয়তা রয়েছে। প্রশ্নটা এখানেই, আমরা কেন আসলে কার্যকরভাবে কৃষিকে অর্থনীতির যে টোটাল কন্ট্রিবিউশন সেখানে খুব একটা শক্তিশালীভাবে কাজে লাগাতে পারলাম না? কারণ আমার কাছে মনে হয় কৃষিতে ভালো মতো ট্রান্সফর্ম হওয়ার আগে আমরা শিল্প অথবা সার্ভিসে চলে গিয়েছি। আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি যথার্থই বলেছেন যে আমরা কৃষিতে ভালোভাবে এটার উৎকর্ষতা লাভ করার পূর্বেই আমরা শিল্পকেও আমরা অবজ্ঞা করেছি এবং আমরা সার্ভিস ইন্ডাস্ট্রির দিকে চলে গেছি। অর্থনীতির যে রূপান্তরের যে স্তর থাকে, যেটাকে ইকোনমিক ট্রান্সফরমেশন বলে, আপনি সারা পৃথিবীতে যেগুলো উন্নত দেশ যারা, তাদের মডেল, উন্নয়নের মডেলকে যদি অনুসরণ করেন বা সেটার পিছনের দিকে যদি তাকান, তাহলে আপনি কিন্তু এই রূপান্তরের যে মডেলটা, রূপরেখাটা, সেটা আপনি দেখতে পারবেন। এবং তার সঙ্গে আমরা যদি আমাদের দেশের অর্থনীতির রূপান্তর যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে দেখা যাবে যে একটা বিস্তর পার্থক্য আমাদের দেশে ঘটে গেছে। সেই পার্থক্যটার কারণেই আমাদের দেশের এই রূপান্তরটা, যে ধনী দেশের যে মানুষের যে জীবনযাত্রা, তাদের যে লিভিং স্ট্যান্ডার্ড, এবং আমাদের দেশে গরিব দেশের মানুষের যে লিভিং স্ট্যান্ডার্ড, এটা আপনার যা হবার তাই হয়েছে। সেটা কীরকম? যদি রূপান্তরের স্তরটা হয় কৃষিকে ঘিরেই অথবা স্থানীয় সম্পদকে ঘিরে, যে দেশের যে সম্পদ আছে সেই সম্পদকে ঘিরেই তাদের উন্নয়নের সোপান। আপনি যদি 1800 সালের আগের দিকে দেখেন, 1800 সালের আগের দিকে সারা পৃথিবীর মানুষের যে লিভিং স্ট্যান্ডার্ড, এটা খুব বেশি পার্থক্য ছিল না। পার্থক্যটা শুরু হয়েছে শিল্প বিপ্লবের পরে, যখন ইউরোপে বিশেষ করে 1840 সালের পরে আপনার এই শিল্পায়নের জোয়ার সৃষ্টি করেছে। এটা হলো ইউনাইটেড কিংডম দিয়ে, যেটা ব্রিটিশ এটা শুরু করেছে, এবং তার সাম্রাজ্যবাদের ধারণাটাই ছিল যে তাদের দেশে শিল্প কলকারখানার কাঁচামাল পৃথিবীর যে দেশে আছে সেই দেশ থেকে তারা এটা আহরণ করে তাদেরকে শিল্প সমৃদ্ধ করে তারা উন্নত দেশে পরিণত হয়েছিল সেই সময়। এবং তার প্রভাব কিন্তু আমাদের দেশেও আপনি দেখতে পাবেন। আমাদের চাষিদেরকে জোর করে তাদের শিল্পের কাঁচামাল যেগুলো আছে সেই সমস্ত কৃষিপণ্য উৎপাদন করতে বাধ্য করেছে। আপনি এখনও যান, দেখবেন নীলকুঠি সাহেবদের ঘর আছে, তারা যে সমস্ত ফসল, এখনও হচ্ছে না যে তা না, শিল্পের পণ্য যেগুলো দেখেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, তারা আমাদের চাষিকে দিয়ে তাদের শিল্পের কাঁচামাল এখানে উৎপাদন করছে। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের সাথে এই অর্থনৈতিক রূপান্তরের একটা অনেক বড় সম্পর্ক আছে। এবং আজকে আমেরিকার কথা যদি বলেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা খুব বেশি পুরনো দেশ কিন্তু না, তাদের কোনো সভ্যতাও নেই, তারা কিন্তু মাত্র 300 বছরের পুরনো দেশ। এবং তাদের দেশ তো স্বাধীনতার পরে এই পোস্ট কলোনিয়াল টাইমেও তাদের দেশের কিন্তু 95% মানুষ ছিল কৃষক। কারণ কৃষি হলো মানুষের প্রথম যেটা প্রয়োজন হয় সেটা তার খাদ্য, জীবিকার প্রয়োজনে তার খাদ্যের প্রয়োজনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটা কৃষি এটার নিবারণ করতে পারে। আমেরিকার কৃষিটা যদিও তুলা এবং ইন্ডাস্ট্রিয়াল ক্রপের ওপর নির্ভরশীল ছিল, সেই আমেরিকাতে এখন কিন্তু কৃষকের সংখ্যা 5 ভাগের নিচে, এবং তাদের নিজস্ব প্লেন আছে,
তার আমরা যেমন পেস্টিসাইড কোম্পানি, এরকম কোম্পানি কিন্তু ওই আমেরিকার কৃষকদেরই আছে। আমাদের দেশে যে সমস্ত এই অ্যাগ্রোকেমিক্যালসের কোম্পানি দেখতে আমি একটু পাচ্ছেন। জুড়ে দিতে চাই এই জায়গায় প্রশ্নটা। তার মানে কি কৃষকের যে ট্রান্সফরমেশন বা রূপান্তরের কথা আমরা বলছি, সেখানে কি এখনো জিনিসটা এরকম যে বাংলাদেশের যারা দরিদ্র জনগোষ্ঠী তাদের বড় অংশ এখনো কৃষক রয়ে গিয়েছে? কারণ আমরা তো অনেক জায়গায় গেলে দেখি যে কৃষক অনেক বেশি এখন সমৃদ্ধ, বা সে এখন আসলে বড় কৃষক বা গৃহস্থে পরিণত হয়েছে। হয়তো আমেরিকার মতো হয়নি, কিন্তু আমাদের দেশে এই ট্রান্সফর্মটা হলো কিনা, কৃষকের লাইফস্টাইল পরিবর্তন হলো কিনা, কৃষক আসলে ন্যায্য জীবনযাত্রা পেল কিনা? না, এটা কৃষক পায়নি। আপনি যদি শ্রম বাজারের দিকে দেখেন, সব কিছু আপনার পরিমাপযোগ্য পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিতে হবে। অনুমান নির্ভর আবেগগত কথা দিয়ে আপনার এখন আর সেই যুগ নাই। আমাদের দেশের শ্রমশক্তির 38% মানুষ হলো কৃষি শ্রমিক, কৃষি পেশার সাথে জড়িত। তার বছরে 3 মাস কাজ থাকে, বাকি 9 মাস কাজ থাকে না। এই লোকগুলোই গরিব, এরাই দরিদ্র। আমাদের দেশের দারিদ্র্য বিমোচন যদি করতে চান, তাহলে আপনি গরিব মানুষ কোথায় আছে? তারা কৃষি শ্রমিক, শ্রমজীবী মানুষ। তাদের একদিনের ইনকাম, তারা যে ইনকাম করে, সেই ইনকাম থেকে যে সঞ্চয় হয়, তার যে ধরেন ইনকাম মানেই তো কনজামশন এবং সেভিংস, তার তো কোনো সেভিংস নাই। তার সেভিংস ছিল ওই মুষ্টির চাল, কিন্তু আর এর বাইরে তার কোনো সেভিংস নেই। ফলে তার যে উদ্বৃত্ত অর্থ থেকে তার যে মৌলিক অধিকার, মানবাধিকার, চিকিৎসা, ভালো খাবার, বাসস্থান, ছেলে মেয়ের লেখাপড়া, এটা কিন্তু হয় না। এটা হয়নি কেন? এটা হলো আমাদের রূপান্তরের যে কৃষিতে যে ভ্যালু অ্যাডিশন দরকার, কৃষিভিত্তিক যে শিল্প দরকার, কৃষি পণ্যকে প্রক্রিয়াজাত করে যে তার ভ্যালু অ্যাডিশন করে আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি করা দরকার, সেটা আমরা পারিনি বলে কৃষককে নির্ভর করতে হয় মধ্যস্বত্বভোগী সেই ফরিয়াদের ওপরে। তিনি যে দাম বলে, আপনি 100 বছরের ইতিহাস দেখেন, ধান কাটার পরে সমস্ত চাষিরা ধান বিক্রয় করার জন্য যখন সে বাজারে নিয়ে যায়, সেখানে মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে তার মূল্য নির্ধারণ করে দেয়। আমাদের কৃষকের জীবনযাত্রার মান আমরা উন্নয়ন করতে পারি নাই। এর অন্যতম প্রধান কারণ কৃষিকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় নাই। এখানে ভর্তুকি দেওয়া হচ্ছে, আমাদের দেশের শিল্পকে না দিয়ে অন্য দেশের শিল্পকে ভর্তুকি দেওয়া হচ্ছে। কৃষকের উৎপাদিত পণ্য দিয়ে যে সমস্ত শিল্প গড়ে উঠতে পারে, কোন পণ্য দিয়ে শিল্প হবে তার উপর গবেষণা আমাদের কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলো অথবা আমাদের ইন্ডাস্ট্রি পলিসি রিসার্চ যারা করে বা শিল্প গবেষণা প্রতিষ্ঠান যারা, তারা ঠিক করে দিতে পারে নাই যে এই পণ্য দিয়ে এই কৃষির একটা লাভজনক শিল্প হতে পারে। এবং সরকারের ওই রকম নীতি নেয় নাই, তারা অগ্রাধিকার খাত চিহ্নিত করে দেয় নাই যে আগামী 5 বছরে, 10 বছরে বা 20 বছরে আমরা কৃষির এই খাতগুলোকে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে চাই। এবং স্বয়ংসম্পূর্ণ করার জন্য সেক্টর ভিত্তিক যে এটাকে অ্যাট্রাকটিভ করে দেওয়া, যাতে বিনিয়োগকারী যিনি আছেন তিনি যাতে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি এই সেক্টরে বিনিয়োগ করে, সেটা হয়নি বলেই আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের কৃষকরা তার ন্যায্য মূল্য পায় নাই এবং তারা গরিব। একটা বিষয় সেটা হচ্ছে যে এটা হয়তো ব্যাকগ্রাউন্ড, কিন্তু আপনি যদি কৃষকের দক্ষতাকে আপনাকে মূল্যায়ন করতে পারি, যেমন আমি দেখি যে এক এক শস্যের জন্য এক এক ধরনের কীটনাশক বা সার যত প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় সেটি তারা দেয়, কিন্তু এক ধরনের আলোচনা এখন প্রায়ই বলে যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, যদি কৃষকের ক্ষেত্রেই বলে, আপনি এটা খুব ভালো মতো জানেন যে সব ধরনের বালাইনাশকের জন্য একটি কীটনাশক ব্যবহার করলে আসলে সেটি করা যায় কিনা, এগুলো নিয়ে অনেক গবেষণা চলছে। এগুলো আসবে কিনা বাংলাদেশে, আপনারা আনবেন কিনা? তৃতীয়ত হচ্ছে কৃষক কি আসলে নতুন ধরনের উপাদান, কৃষি উপাদান ব্যবহারে অভ্যস্ত হচ্ছে, নাকি তারা এখনো সেই আগের সেকেলে নিয়মেই চাষাবাদ করে, যদিও যন্ত্রের ব্যবহার বেড়েছে? যন্ত্রের ব্যবহার আমাদের বাড়াতে বাধ্য, কারণ আমাদের যেহেতু কৃষি শ্রমিক একদিকে এখানে বেশি, এবং এটা কৃষি শ্রমিক দ্বারা এই কৃষির রূপান্তর করা সম্ভব নয়। আর আপনি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যেটা বলছেন, পশ্চিমাদের কোনো কথাকেই অত গুরুত্ব দেবেন না। সবার ভিতরেই অন্তর্নিহিত তার নিজেদের একটা স্বার্থ আছে। দেশটা আমাদের, করতে হবে আমাদের। আমাদের দেশের আইন কানুন বিধিবিধান আপনি যদি আমাদের প্রয়োজন অনুযায়ী যদি না করা হয়, তাহলে সেখানে শুভঙ্করের ফাঁকি থাকবে। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এটা থাকবে যখন যেটা দরকার, সেটা বাস্তবসম্মত যেটা সেটা বলতে হবে। তাদের দেশে কি করতেছে সেটাকে আমরা অনুসরণ করতে পারি। আমরা আমাদের দেশ যেন মানে একটা ট্রায়াল অ্যান্ড এরর, আমাদের দেশে যেন এক্সপেরিমেন্ট করার জন্য যেন তৈরি না হয়ে যায়। আপনি যদি সায়েন্টিফিক গবেষণা, যেটা একটু অন্য প্রসঙ্গ যাচ্ছে কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, আমাদের দেশে ধরেন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর যেগুলো সামষ্টিক অর্থনীতির, যে ব্যাংক বন্ধ হলে ব্যবসা বাণিজ্যে কী হয়, ব্যাংকের সুদের হার বাড়ালে ব্যবসাতে কী প্রভাব পড়ে,
এই যে ট্যাক্সেশন এটাতে কমালে আমরা চিটাগাং পোর্টে নেব না ফ্যাক্টরিতে নেব, নাকি পণ্য বানানোর পরে নেব না কাঁচামালের ওপর নেব, এই যে এই সমস্ত নানাবিধ যে পারমুটেশন এবং কম্বিনেশন বিন্যস্ত করার সুযোগ আছে, সেগুলোর এক্সপেরিমেন্ট করা যায় না। ব্যাংক বন্ধ করে বলতে পারেন না যে ব্যাংক বন্ধ করলে এই ক্ষতি হয়। এগুলোর কিন্তু পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে যেন না হয়। কোনো আন্তর্জাতিক সংস্থা তারা আমাদের দেশে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরে ট্রায়াল করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের দেশে অর্থনীতিবিদদের দিয়ে পরামর্শ দেবে, আর সেগুলো আমরা অনুকরণ করে আমরা অর্থনীতিতে সমৃদ্ধ হব। দেশটা কিন্তু 100 বছরের অর্ধেক পার হয়ে কিন্তু গেছে। কৃষকের দক্ষতা কি বেড়েছে? কৃষকের দক্ষতা যদি বাড়াতে চান, আগের তুলনায় বেড়েছে কিনা আগে সেটা জানতে চাই। হ্যাঁ, কৃষক তার উৎপাদন কলা কৌশল শিখেছে। আমাদের দেশের সর্ববৃহত্তর যে সংস্থা সরকারির মধ্যে, তার মধ্যে একটি কিন্তু প্রধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখানে অনেক লোক আছে, প্রায় 20,000-এর উপরে লোক এখানে কাজ করে, যারা গ্রামে বন্দরে বিভিন্ন অঞ্চলে কৃষককে প্রশিক্ষিত করছে। কৃষক তার উৎপাদন কলা কৌশল শিখেছে, কিন্তু মূল জায়গা যেটা, কৃষকের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হলে, তাহলে তার উৎপাদনশীলতা বৃদ্ধি করতে গেলে আপনার যে জাতের উদ্ভাবন হতে হবে, যে উৎপাদনশীল যার বেশি এরকম জাত, খরা সহিষ্ণু, বন্যা সহিষ্ণু সেই সমস্ত জাত, হাইব্রিড, সুপার হাইব্রিড এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিসের পরিবর্তন, এবং আমরা যে রাসায়নিক সার ব্যবহার করি এর বাহিরে উন্নত দেশে কী ধরনের সার ব্যবহার হচ্ছে, তার সাথে পার্থক্য আছে কিনা। সরকার চালাতে গেলে সরকারের যারা ব্যুরোক্রেটস যারা এবং রাজনৈতিক নেতা যারা, তাদের সরকারের দুর্নীতির মধ্য দিয়েই আপনার হলো ভুল আইন তৈরি হয়, মানে বৈষম্যের সৃষ্টি হয়। অর্থনৈতিক যে বৈষম্য সৃষ্টিটা হয় কেমনে, ইকোনমিক ক্রাইম থেকেই আপনার হলো এই বৈষম্য সৃষ্টি হয়। যে একজন সরকারের ব্লেসিং নিয়ে সে একটা অর্গানাইজেশন দাঁড় করাইতেছে, যে সাম্যতা যেটা বৈষম্যহীনের যেটা প্রয়োজন সেটার খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার আইন দ্বারা, বিধি দ্বারা, সরকারের নিরপেক্ষতা দ্বারা এবং দুর্নীতিমুক্ত একটি সরকার যখন একটা দেশের সমস্ত বিষয়গুলো একটা একটা করে অগ্রাধিকার খাত চিহ্নিত করবে, আমার কৃষির আমার দরকার জায়গাটা কোনটাকে আমি স্বয়ংসম্পূর্ণ করতে চাই, লোকাল ইন্ডাস্ট্রি ছাড়া আপনার দেশের কি আপনার মূল্য নিয়ন্ত্রণ করতে পারবেন? আপনি যে ইনফ্লেশন যেটা বলেন, মুদ্রাস্ফীতি, আমার টাকার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে মানুষ বাজারে যেয়ে সেই পণ্য সে আগের দামে কিনতে পারে না। আমি সরকার, আমি মনে করলাম টাকার প্রবাহ কমায়া দেব, আমি মনে করলাম টাকার ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেব, কিন্তু আমি মনে করলাম না যে আমাকে একটা স্বয়ংসম্পূর্ণ ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রি হওয়া দরকার, যার মধ্য দিয়ে আমার সক্ষমতা বৃদ্ধি পাবে, আমার আমদানির বিকল্প পণ্য এখানে হবে। আমি যে $100 বিলিয়ন আমদানি করি, আমি আগামী 10 বছরে আমার আমদানি কমায় নিয়ে আসবো 25%, এবং সেটা আমি লোকাল ইন্ডাস্ট্রি করব। যখন এই ধরনের চিন্তা যখন একজন পলিটিশিয়ান যখন করবে, পলিটিশিয়ান যখন ব্যুরোক্রেটসকে যখন এটা ডিকটেট করবে, তখন ওর আলোকে, ওর ওপর ভিত্তি করে যখন আইন প্রণয়ন হবে, সেই আইনের দ্বারা যখন দেশ চলবে, তখন দেশ ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হবে। একজন সরকারি কর্মকর্তার একটা শব্দও বলার সুযোগ নাই আইনের বাহিরে। সেই আইনটা হতে হবে দেশের কল্যাণে, দেশের জনগণের জন্য, এবং দেশের কৃষিকে ঘিরে, শিল্প ঘিরে, সার্ভিস ইন্ডাস্ট্রিকে ঘিরে। তখনই আপনার কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক লেজুরবৃত্তি করতে হবে না, কোনো ব্যবসায়ীকে যে কোনো ব্যুরোক্রেটসের পেছনে যে তাকে পারসুয়েশনের কোনো প্রয়োজন হবে না। এই জায়গাগুলো আমরা ঠিক করি নাই। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনার কাছ থেকে কৃষি পণ্যের বিপণন সম্পর্কে একটু জানতে চাই। দর্শক, আমরা একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব KSM মোস্তাফিজুর রহমান। আমরা কথা বলেছিলাম একটু বিপণন নিয়ে কথা বলতে চাই। বিপণনের প্রশ্নটা এই কারণে আসে, আপনি বলছিলেন যে কৃষক যখন তার পণ্যটি উৎপাদন করে, তাকে গিয়ে একটি নির্দিষ্ট বাজারে, যেই ব্যক্তিরা সিন্ডিকেট করে বাজারে বসে আছে, তাদের কাছে একসাথে বিক্রি করে দিতে হয়। কারণ কৃষকের সমস্যা দুটি: এক, কৃষক ভালো বিপণন বোঝেন না, কৃষক সরাসরি তার পণ্য অন্য কোথাও বিক্রি করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে,
কৃষকের সংরক্ষণের সুযোগ কম। 20 থেকে 25% শস্য আমাদের দেশে উৎপাদিত, এটা আসলে সংরক্ষণের জটিলতার কারণে আসলে নষ্ট হয়ে যায় বা অপচয় হয়। আমার প্রশ্নটা এখানেই, কৃষক আসলে কিভাবে আরেকটু ন্যায্য দাম পেতে পারে? তার পণ্যটাকে এই মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙে আরেকটু সামনের দিকে গিয়ে সরাসরি বিক্রি করার সুযোগ তৈরি করা যায় কিনা ভালো মতো। কারণ আমরা দেখেছি যে কৃষক সমবায় করেও খুব একটা সুবিধা করতে পারেনি। আপনার সাজেশন কি? এখানে দেখুন, কৃষককে যদি আপনার মূল্য পেতে হয়, তাহলে যেহেতু আপনার যিনি ক্রেতার সংখ্যা যদি কম হয় অথবা ক্রেতা যদি একত্রিত হয়ে যদি সিন্ডিকেশন করে, তাহলে কিন্তু তিনি ন্যায্য মূল্যটা পাবে না, যেটা আপনার প্রশ্নের ভেতরেই উত্তরটা আছে। তাহলে এখানে করণীয় যেটা, সেটা হলো কৃষকের উৎপাদিত পণ্যের বহুবিধ ব্যবহার, যখন এটা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে, যখন এটা ভ্যালু অ্যাডিশনের জন্য বিভিন্ন রকমের শিল্প গড়ে উঠবে, তখন কিন্তু তাকে মধ্যস্বত্বভোগীর ওপরে নির্ভরশীল থাকতে হবে না। তখন যিনি ইন্ডাস্ট্রির মালিক, তিনি কিন্তু কৃষকের সঙ্গে আগেই যোগাযোগ করবে, বলবে যে আপনি এই ফসলটা উৎপাদন হবার পরে আপনি আমাকে দেবেন। এবং ইন্ডাস্ট্রির মালিকগুলো কৃষকের সঙ্গে কন্ট্রাক্ট গ্রোয়িং সিস্টেমের মাধ্যমে তারা এই পণ্য তারা আগাম বুকিং দিয়ে কৃষকের কাছ থেকে কিনবে। এটা হলো একটি পন্থা, যে শিল্পের দিকে নিয়ে যাওয়া। আরেকটা হলো সরকারের এখানে মূল্য নির্ধারণের ওপরে একটা ইন্টারফিয়ারেন্স, যেটাকে সরকার যেমন মূল্য নির্ধারণ করে দিতে পারে, দিচ্ছে, এবং সেটাকে কার্যকরীকরণের মাধ্যমে এটা হতে পারে। আরেকটা হলো মধ্যস্বত্বভোগী ছাড়া অর্থনীতি কিন্তু অচল। আপনি ধরুন ওই দিনাজপুরের যে সরু চাল অথবা জামালপুরের যে সুদৃশ্য বেগুন, এটা কিন্তু ওই চাষির কাছেই পড়ে থাকবে যদি এখানে মিডলম্যান, যিনি প্রফিটের জন্য যিনি এখানে অর্থ লগ্নি করবে, তাকে যদি আপনি অবারিত সুযোগ না করে দিয়ে তাকে যদি নিয়ন্ত্রণ করেন, তাহলে ওই বেগুনটা এখানে আসবে না, ওই চালটা ঢাকা শহরে আসবে না। যারা ক্রয় ক্ষমতা যার আছে, উচ্চবিত্ত যিনি এটাকে পছন্দ করেন, তার খাদ্য তালিকায় তিনি রাখতে চায়, তিনি কিন্তু এটা দিনাজপুর যেয়ে কিনবে না। সেটা অবারিত করার জন্য মধ্যস্বত্বভোগীকে রাখতে হবে। কৃষকের আসলে বাজার সম্পর্কে ফোরকাস্টিং করা বা বাজার সম্পর্কে ভবিষ্যৎ দেখার যে অভিজ্ঞতা, সেটা কিছুটা ফিকে হয়ে যাচ্ছে কিনা সেটাও আমি জানতে চাই। অধিক মুনাফা করার জন্য সবাই মিলে একই ধরনের পণ্য উৎপাদন করা, সেটাই তো নিয়ন্ত্রিত, এইটি নিয়ন্ত্রিত না। কিন্তু এই প্রবণতা তো অনেক ধরনের গাইডলাইন দিয়েও থামানো যায়নি। কৃষি দপ্তরগুলো কাজ করে, তারপরও থামানো যায় না। আবার আপনি যেসব কোম্পানির কথা বা বড় লগ্নিকারীদের কথা বলছেন, তারাও কিন্তু নিজেদের জায়গা থেকে সিন্ডিকেট করেন। চেইন তো আসলে ভাঙছে না। আমাদের প্রায় 72% জমিতে ধানের চাষ হয়। আপনার এত জমি যদি ধানের দ্বারা যদি আপনার এটা দখল করে থাকে, তারপরে অন্য অন্য ফসল কোথায় করবেন? ফলে এখানে উচ্চ ফলনশীল, হাইব্রিড, সুপার হাইব্রিড সমস্ত ফসলে আপনি যখন নিয়ে আসবেন, তখন ন্যাশনাল প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তখন আপনার অনেক কম জমিতে ওর চেয়ে বেশি পরিমাণে ফসল হবে। এই যে একটা টেবিলে করার যে অঙ্ক, এই অঙ্কটা কিন্তু কৃষকের করার কথা না। এটা একজন ওই মাঝখানে মধ্যস্বত্বভোগী তার করার কথা না। এটা আপনার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দায়িত্বপ্রাপ্ত অধিদপ্তর পরিদপ্তরের কর্মকর্তাদেরকে দায়িত্ব নিয়ে আন্তরিকতার সাথে টোটাল সামগ্রিক ভূমি ব্যবস্থাপনায় কোন ফসল কত একর জমিতে আমাদের করছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করছে, সেটা কতখানি আরও নিখুঁতভাবে করা যায় সেটার উপর জোর দিতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত এত বড় জনগোষ্ঠী কৃষিতে থাকার পরেও বাংলাদেশে কৃষি ঋণ বিতরণের হার উল্লেখযোগ্য হারে কম। আপনি কৃষি ব্যাংকে খোঁজ নেন, আপনি বিভিন্ন ব্যাংকের কৃষি ডেস্কগুলোতে খোঁজ নেন, খুব বেশি কৃষক এসে তাদের কাছে ঋণ চান, ওই টাকাগুলো অপচয় হয় বা পড়ে থাকে বা অন্য সেক্টরে চলে যায়। কেন? কারণ কৃষক দাদনের উপর নির্ভরশীল এবং ওই দাদন ব্যবসায়ী কিন্তু বিপুল পরিমাণ লাভ করছেন কৃষকের পেছনে বিনিয়োগ করে। আপনি যেহেতু ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কেও খোঁজ রাখেন, কৃষকের ওভারঅল ফাইন্যান্সিং এর আইডিয়াটা আমরা কেন চেঞ্জ করতে পারলাম না? বাংলাদেশের বয়স তো 50 বছর পেরিয়ে গেল। এটা সংস্কার। আপনি যখনই এই মাইক্রো ক্রেডিট যখন আপনি যাবেন, মাইক্রো ক্রেডিটের এক ধরনের প্রভাব আছে। আর যে সমস্ত আমাদের দেশের এতগুলো ব্যাংক আছে, সেই ব্যাংক কৃষি ঋণে তারা কিন্তু যাচ্ছে না, তারা সরাসরি কৃষককে দিচ্ছে না। শুধুমাত্র কৃষি উন্নয়ন ব্যাংক তারা কৃষককে দিচ্ছে, উপকরণের লোন দিচ্ছে। এখানে বাংলাদেশে সবচেয়ে বেশি যে বিনিয়োগকারী উদ্যোক্তা কারা? 1.5 কোটি কৃষক তার জমি নিয়ে বসে আছে। তাকে আপনি প্রযুক্তি দেন, তাকে আপনি ক্যাপিটাল দেন, অর্থ দেন, দেখবেন যে তার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং আমাদের দেশের ন্যাশনাল ইনকাম বেড়ে যাবে।
সেই জায়গাটা আপনি যেটা বলেছেন যে আমরা এখানে কৃষককে ওইভাবে প্রযুক্তি এবং অর্থ দিয়ে আমরা পুরোপুরি সহযোগিতা করতে পারিনি। আমাদের সব ব্যাংকেই কৃষককে 30% লোন কৃষকের দেবার কথা, কিন্তু তারা দিচ্ছে কৃষি বিষয়ক যারা মধ্যস্বত্বভোগী যারা, তাদের মাধ্যমে কৃষককে ইনডাইরেক্টলি দিচ্ছে। ডিরেক্টলি কৃষক কিন্তু এই লোনটা পাচ্ছে না। শুধু কৃষি উন্নয়ন কর্পোরেশনের, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, তারা ধরেন আলু ফলানোর জন্য কৃষককে বলছে যে আপনি এত একর আলুর প্রোডাকশন করবেন, এখানে আপনার যেগুলো উপকরণ লাগে সেই উপকরণগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেব। সেই উপকরণও আপনি দেখবেন যে যেটা বাজারে যে দামে কিনতে পাওয়া যায় তার চেয়ে বেশি দামে কৃষককে ক্রয় করতে হচ্ছে। এখানেও শুভঙ্করের ফাঁকি আছে কিনা দেখার বিষয় রয়ে গেছে। তাহলে মূল জায়গাটা আবার ওই জায়গায় চলে আসে, আপনি যদি দুর্নীতিমুক্ত করতে না পারেন, আপনি যদি রাষ্ট্রের যে দুর্নীতি সেখান থেকেই আপনার ব্যাংকিং সেক্টরে অব্যবস্থাপনা, দক্ষতা, সরকারের ট্যাক্সেশন, এগুলো কিন্তু ইম্প্যাক্ট পড়ে যে আপনার এই উৎপাদনে, কৃষিতে, কৃষকের এখানে। আপনি কৃষককে লোন দেবেন, আপনি সরাসরি লোন দেন, ব্যাংকের মাধ্যমেই দেন, উপকরণেই দিবেন নাকি তার কাছে টাকা দিবেন, সেটা আপনাকে দেখার বিষয় আছে। গবেষণা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব না। আপনি বিদ্যমান যে ব্যবস্থাপনা আছে সেটা সঠিক না ব্যাঠিক, এর ওপর কি আপনি গবেষণা করেছেন? সেটাই। একটা প্রশ্ন আমি একটু জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেহেতু এই ধরনের কৃষি পণ্য উৎপাদন করেন, সে কারণে আপনাকে এই প্রশ্নটা করতে চাই। একটা আলোচনা আছে, এখন তো ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কথা আছে। একটা পরিসংখ্যান বলা হয় যে বাংলাদেশে প্রায় প্রতি বছর প্রায় 60,000 হেক্টর আবাদযোগ্য জমি লবণাক্ততার কারণে আসলে ওই জমিতে ঠিকমতো ফলন করা যায় না। ওই ধরনের জলবায়ু সহনশীল পণ্য বাজারে আনার এক ধরনের তাগিদ রয়েছে। আপনারা সেগুলো নিয়ে কাজ করছেন কিনা, বা এই সংকটটা আসলে কিভাবে সমাধান করা যায়, নতুন কোনো প্রযুক্তি আনা যায় কিনা? কারণ লবণাক্ততা প্রতি পরিধি বাড়ছে, এটাও বলা হচ্ছে। না, ধন্যবাদ। আপনি যেটা জলবায়ুর কারণে, পরিবর্তনের কারণে পৃথিবীর ঝুঁকিপূর্ণ 5টা দেশের মধ্যে বাংলাদেশ, এবং আমাদের ইতিমধ্যেই কিন্তু আপনার যে কোস্টাল বেল্ট, ওখানে কিন্তু লবণাক্ত জমি কিন্তু ইতিমধ্যেই যে ধানের জমিতে কিন্তু আর ধান চাষ হচ্ছে না, সেখানে যে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়েছে। এটার জন্য আমাদের কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান তারা যে ভ্যারাইটাল ডেভেলপমেন্ট, যে খরা সহিষ্ণু, লবণতা সহিষ্ণু জাতের উদ্ভাবন করছে, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিছু জাত আবিষ্কৃতও হয়েছে, তারা বানিয়েছে। এর বাহিরে পশ্চিমা দেশগুলো লবণাক্ত জমিতে এখানে যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের উপস্থিতি, সোডিয়ামকে ইনঅ্যাক্টিভ করার জন্য রাসায়নিকের তারা আবিষ্কার করে ফেলেছে। তা আমরা সব কিছুই কি আমরা অন্য দেশের প্রযুক্তি নিয়েই আমাদের করতে হবে? আমাদের দেশে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নাই? আমাদের দেশে কি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নাই? সেখানকার প্রফেসর কি তিনি পিএইচডি, পোস্ট ডক্টরেট করে নাই এই লবণাক্ততার উপরে? তো তাকে কার্যকরী করা যাচ্ছে না কেন? আমরা কেন অন্য দেশের এই লবণাক্ত জমিতে রাসায়নিককে নিউট্রাল করার জন্য আমরা ওই সমস্ত দেশের কেমিক্যাল ইউজ করব? আমাদের দেশের সক্ষমতা বাড়ছে না কেন? এখানে বিশ্ববিদ্যালয়গুলোকে আপনার কার্যকরী করার বিষয় আছে, যারা এগুলোর সমাধান বের করবে। আপনার বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার ছাড়া আপনার দেশকে ক্ষমতাশীল এবং উন্নয়নশীল এবং অর্থনীতিতে সমৃদ্ধ আপনি করতে পারবেন না। আপনারা কি ধরনের প্রোডাক্ট তৈরি করছেন যেগুলো জলবায়ু সহনশীল আপনাদের ফ্যাক্টরিতে? আমরা আমাদের দেশে তো ধরেন প্রোডাক্ট তৈরি করা তো এটা একটা অকল্পনীয় ব্যাপার। আপনার কে তৈরি করবে এটা? আমরা অন্য দেশের ফর্মুলা নিয়ে এসে আপনি বলেন যে এখানে আমরা ফর্মুলেশন করছি। মৌলিক গবেষণাটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রফেসরদের করার কথা। আমরা কোম্পানি, আমরা অর্থ দিতে পারি ইউনিভার্সিটিতে, এবং সরকার কিন্তু এই ধরনের প্রকল্প চালু করতে পারে। সরকার প্রথমে চালু করবে, বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে টাকা দেবে যে এই বিষয়ে আপনারা গবেষণা করেন, এবং প্রাইভেট কোম্পানিকে বলবে যে আপনারা যদি এখানে এই প্রকল্প যদি চালান তাহলে আপনাদের ট্যাক্সেশনে আমরা এই সুবিধা দেব। এইভাবে একজন বোদ্ধা ব্যুরোক্রেটস যখন এই ধরনের পরামর্শ পলিটিশিয়ানদেরকে দিবে, পলিটিশিয়ানরা যখন এই সিদ্ধান্ত নেবে যে গবেষণা শুধুমাত্র ওই গবেষণা প্রতিষ্ঠান করবে না, গবেষণা করবে বিশ্ববিদ্যালয়, শুধু সামাজিক সায়েন্টিফিক রিসার্চ না, সামাজিক গবেষণার জন্য অর্থ দিতে হবে, এবং বেসরকারি খাতকে গবেষণা করার জন্য যদি অর্থ দেন। আপনি যদি সরকারি গবেষণা হচ্ছে, উন্নত দেশের কি প্রাইভেট সেক্টর, আপনি পুঁজিবাদী বিশ্বাস করেন, তা পুঁজিবাদী যদি বিশ্বাস করেন আপনি বেসরকারি খাতকে তো অর্থনীতির মূল চালিকায় আনতে হবে। তাহলে পুঁজিবাদের মূল মন্ত্রই হলো বেসরকারি হলো অর্থনীতির মূল জায়গা। তা
তা আপনি তাহলে বেসরকারি ক্ষেত্রে গবেষণাতেও আপনি অর্থ বরাদ্দ করতে হবে। নিঃসন্দেহে, তার মানে সেটিও করা জরুরি। সেটা করা জরুরি। যখন আপনি ওই যে আপনি ইন্টিগ্রেটেড একটা শব্দ ব্যবহার করেছেন, সবকিছুতে ইন্টিগ্রেশন, সবকিছুতেই আপনার যখন সমন্বিত ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাতে কাজ করতে দিতে হবে। আপনি খেয়াল করুন, একটা প্রাতিষ্ঠানিক গবেষণা প্রতিষ্ঠান যদি কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানই যদি ধরেন ধান গবেষণা প্রতিষ্ঠান, সে একটা ভ্যারাইটি আবিষ্কার করবে, অথবা ধরুন কৃষি গবেষণা প্রতিষ্ঠান, তারা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কোনটা দায়ী সেটাকে তিনি গবেষণা করছে। এখানে আছে উচ্চ বেতনে গবেষকদেরকে দিয়ে আমি যে গবেষণা করব, সেটা কিন্তু কোনো বেতন ছাড়াই আপনার পোস্ট গ্রাজুয়েশন যে সমস্ত স্টুডেন্টরা করছে বিশ্ববিদ্যালয়ে, তাকে দিয়ে কিন্তু এই গবেষণা করতে পারেন। এই মডেলটা ইন্ডাস্ট্রি এবং একাডেমি এবং সরকার, এই ত্রিমুখী যখন একটা কাজ যখন আমাদের দেশে হবে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভাগের সাথে সম্পৃক্ত যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারের মন্ত্রণালয়, এই তিনজনে মিলে যখন এই কাজে হাত দেবে, তখন 2, 4, 5, 10, 20 বছরের মধ্যে আমাদের দেশের এই পরিবর্তনগুলো সুস্পষ্টভাবে আসবে। আমরা জনাব মোস্তাফিজুর রহমান, আমরা এই পর্যায়ে আরেকটি বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করব, যেটি হলো তরুণ প্রজন্ম পাঠিয়েছে। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরো একবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও BAM এর প্রেসিডেন্ট KSM মোস্তাফিজুর রহমান। আমরা বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, এগুলো তরুণ প্রজন্ম পাঠায়, সেখান থেকে আমরা 10টা সিলেক্ট করি। র্যাপিড মানে একটু দ্রুত উত্তর দিতে হবে এবং খুব একটা ভাবারও আপনি হয়তো সুযোগ পাবেন না। প্রথম প্রশ্ন করছি, আপনি যদি একজন কৃষক হতেন, তাহলে আপনি সবার আগে কোন ফসল এই মুহূর্তে বাংলাদেশে চাষ করতেন? যে ফসল সবচেয়ে দাম বেশি সেই ফসল, অপ্রচলিত ফসলের মধ্যে যাওয়াটা, যেমন একটা নাম যদি বলতে বলি। যেমন ধরুন হর্টিকালচারাল ক্রপ, আপনি ফুল ফল শাকসবজি, এগুলোতে আপনি গেলে আপনি লাভবান হবেন। ওকে, সেকেন্ড প্রশ্ন, আগামী 5 বছরে কৃষির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি হবে, যে কোনো একটির কথা যদি বলতে বলি? আপনার বাজার ব্যবস্থাপনায় যদি হাত না দেওয়া যায় এবং কৃষিকে যদি প্রক্রিয়াজাতকরণে না যাওয়া যায়, কৃষকের কোনো ভবিষ্যৎ নাই। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশে কৃষি পণ্যের সবচেয়ে সম্ভাবনাময় রপ্তানির বাজার কোনটি হতে পারে, কোন দেশ হতে পারে? উন্নত সকল দেশেই করতে পারবেন। আগে প্রথমে নিশ্চিত করতে হবে যে আপনার এই ফুডে টক্সিসিটি নাই, ল্যাবরেটরি থাকতে হবে। সেই ল্যাবরেটরি যখন সার্টিফাই করবে, যে দেশকে আপনি লক্ষ্যমাত্রায় নিয়ে এসেছেন সেই দেশের রিকোয়ারমেন্ট মিট করার জন্য এখানে আপনার ব্যবস্থা তৈরি করতে হবে। ওকে, চতুর্থ প্রশ্ন, কৃষি খাতে যদি প্রযুক্তির কথা বলি, এইসব প্রযুক্তির ভিতরে সবচেয়ে বড় গেম চেঞ্জার, যেটা একেবারে আমূল বদলে দিবে কৃষিকে, এটি কোন ধরনের প্রযুক্তি হতে পারে আগামীতে আপনার কাছে মনে হচ্ছে, যেগুলো নিয়ে এখন কাজ চলছে? আপনার পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট এবং মেকানাইজেশন, যেটা আপনার ধান লাগানো, ধান কাটা, ধান না মারাই করা, এগুলো আপনার কৃষি শ্রমিক দ্বারা আর সম্ভব হবে না। ওই ঘাস, কৃষক ঘাস পরিষ্কার করবে, এটা হবে না। এগুলো কেমিক্যালি অথবা মেকানিক্যালি এগুলোকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আরো শ্রমিকের চাহিদা কমে যাবে সামনে, শ্রমিকের চাহিদা কমে যাবে এবং গ্রামভিত্তিক অর্থনীতি যখন আপনি জোর দেবেন, তখন এই শ্রমিক ওখানে যেয়ে কাজ করবে। কৃষকের জন্য যদি এই মুহূর্তে একটি জরুরি নীতি প্রণয়ন করতে হয়, সেটি কোনটি হওয়া উচিত, যেটি এখনই করতে হবে? সেটা হলো আপনার কৃষককে প্রযুক্তি দিতে হবে, কৃষককে অর্থ দিতে হবে এবং তার বাজার ব্যবস্থাপনায় তাকে সহযোগিতা করতে হবে এবং কৃষকের উৎপাদিত পণ্য ইন্ডাস্ট্রিতে যাতে যায়, মধ্যস্বত্বভোগী যাতে এখানে তার উপর প্রভাব বিস্তার করতে না পারে, এটাকে সহনশীল অবস্থায় আনতে হবে। ওকে, 6 নম্বর প্রশ্ন, এবার একটু কৃষির বাইরে আসি। আপনার সাথে যারা কলিগ, আপনার সাথে যারা কাজ করে, তাদের জন্য কোনটি বেশি কার্যকর? তাদের জন্য কঠোর নিয়ম জরুরি, নাকি তাদের স্বাধীনভাবে বেশি কাজ করতে দেওয়া জরুরি? মানুষকে যদি আপনি অথরিটি না দেন, তাহলে তার রেসপন্সিবিলিটি মিনিংলেস। আপনার তাকে যদি ক্ষমতা না দিয়ে শুধু দায়িত্ব দিলে এটা কাজ করবে না। রেসপন্সিবিলিটি, অথরিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এই তিনটাকে, তার দায়িত্ব কি, সে কার কাছে জবাবদিহিতা করবে এবং তার ক্ষমতা কি, এই তিনটা জিনিস যদি আপনি পরিষ্কার করে না দেন, তাহলে তার কাছ থেকে আউটপুট আসবে না। এগুলো দিয়ে যদি তাকে স্বাধীনভাবে কাজ করতে দিয়ে দেওয়া হয়, সে ভালো করবে অবশ্যই। 7 নম্বর প্রশ্ন, আপনার প্রতিষ্ঠানের যদি কেউ সেরা কর্মী হয়, বা কোনো প্রতিষ্ঠানের কোনো যদি সেরা কর্মী হয়, যে সে খুব ভালো পারফর্ম করছে, তাকে ধরে রাখার কৌশল কি হতে পারে?
শুধু টাকার কথা আমি বলছি না, আর কি করা যেতে পারে? দেখুন, প্রত্যেকটা অর্গানাইজেশনেই আপনার হলো স্টার থাকে, মিডিওকার থাকে এবং ডিস্ট্রাক্টরও থাকে। কোম্পানির জন্য ক্ষতি করে এরকম মানুষের সংখ্যাও 10%। তাদেরকে আপনার লেট গো, তাদেরকে অর্গানাইজেশন থেকে যত দ্রুত আপনি সরাবেন এটাই ভালো। আর স্টারকে রাখাটাই হলো কোম্পানির জন্য সবচেয়ে জরুরি, তাকে রাখতে হবে। তার রিওয়ার্ড, অ্যাচিভমেন্টকে রিকগনিশন, এটা রিকগনিশন মানুষ চায়, এটা দিতে হবে। আর মিডল যারা আছে তাদেরকে ডেভেলপ করা এবং রিটেইন করা, এটাই হলো একটা অর্গানাইজেশনের মূল মন্ত্র। কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠানে বা যে কোনো ধরনের এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে নেতৃত্বের চ্যালেঞ্জ থাকে, তো ভালো লিডারশিপ কিভাবে তৈরি হয় সেটি তারা জানতে চায়। দেখো, লিডারশিপ কিন্তু বাই বর্ন হতে পারে। একটা হলো লিডার তিনি কিন্তু মানুষকে ইউনাইটেড করার তার অ্যাবিলিটি, এটা কিন্তু তার জেনেটিক একটা কম্পোনেন্ট থেকে আসে। আরেকটা হলো বিশ্ববিদ্যালয় লিডার তৈরি করতে পারে। আপনি একজন গুড লিসেনার যদি হন, আপনি যদি নিড আইডেন্টিফাই করতে পারেন অর্গানাইজেশনে আপনার কলিগদের, তাহলে কিন্তু পিপলকে ইউনাইটেড করে টুয়ার্ডস গোলে নিয়ে যাওয়ার যে নেতৃত্ব, এটা কিন্তু আপনার ভিতর থেকে ট্রান্সমিট হয়ে যাবে। আমি লিডার, আমার ফলোয়ার তৈরি করাই আমার কাজ, এবং একটা গুড ফলোয়ারই আবার গুড লিডার হবে। তা লিডারশিপ এরকমই। 9 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই এই প্রশ্নের উত্তর। কিভাবে সাফল্যকে মাপতে হয়, আপনি কিভাবে মাপেন? আপনি একটা গোল সেট করেছেন, আপনি ওই গোলে যদি পৌঁছাতে পারেন তাহলে আপনি সাকসেস, আর গোলে যদি পৌঁছাতে না পারেন তাহলে আপনি ফেইলিউর। আপনি গোল যখন সেট করেছেন তখন গোলকে রিচ করার জন্য আপনাকে স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হয়। স্ট্র্যাটেজিটা হলো হাউ টু রিচ দ্য গোল ইন দ্য মোস্ট ইকোনমিক ম্যানার ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম। 10 নম্বর প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কিন্তু আপনাকে তারপর আমি সিচুয়েশনটা দিতে চাই। ধরুন আপনাকে যদি বাংলাদেশের এই মুহূর্তে কৃষিমন্ত্রী করা হয়, আপনি সবার আগে কোন সিদ্ধান্ত নেবেন যেটা এই মুহূর্তে কার্যকর করবেন? সবচেয়ে আগে হলো আইনে হাত দিতে হবে। যে আইনের কারণে আপনার এখানে কৃষিভিত্তিক শিল্পগুলো হতে পারছে না, যেটাকে অস্পষ্টতা রয়ে গেছে এবং যেটাতে আমাদের দেশের স্বার্থের বাইরে অন্য দেশের স্বার্থ জড়িত আছে। আমি লোকাল ইন্ডাস্ট্রি, কৃষকের উৎপাদিত পণ্য দ্বারা যাতে ইন্ডাস্ট্রি হতে পারে এবং কৃষকের উৎপাদনের জন্য যে সমস্ত উপকরণ যেগুলো আমাদের দেশে তৈরি করা সম্ভব সেটা, এবং বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার পাশ্চাত্যে যেগুলো ঘটে গেছে সেগুলোকে আমি ব্যুরোক্রেটিক ওয়েতে এখানে ঠেকায় না রেখে এগুলোকে আমি দ্রুত আমাদের দেশে এসে অ্যাডাপ্টেশনে দিয়ে দেব। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে। আবার একটু বড় প্রশ্নের দিকেই যেতে চাই। তরুণরা যারা, তাদের সাথে যখন আমাদের কথা হচ্ছিল, তারা যারা আগে তো যারা কৃষিকাজ করতো তারা হয়তো অন্য কোনো পেশায় না গিয়ে বা পড়াশোনা না করে কৃষিতে আসতেন, এমন এক ধরনের মানসিকতা ছিল। এখন আবার বাংলাদেশে আমরা উল্টো মানসিকতা দেখছি, যে যারা পড়াশোনা করে একদম হাইলি এডুকেটেড হচ্ছে তারাই এখন কৃষিতে এসে ব্যবসা করতে যাচ্ছে বা কৃষি কাজের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে। তাদের জন্য আপনার সাজেশন কি, কনসিডারিং দ্য ফ্যাক্ট অনেকেই আসছে কিন্তু তারা টিকে থাকতে পারছে না? আপনি কি বলবেন? তরুণ প্রজন্ম যারা আছে তারা যদি কৃষিকে তারা পছন্দ করে, যে কৃষিতে তারা যেতে চায়, এটা খুবই স্বাগত। এটা আমাদের ট্রান্সফরমেশনের রূপান্তরের একটা স্তর, যে এখন শিক্ষিত যুবকরা কৃষিতে যেতে চাচ্ছে। তাহলে কৃষি মানে হলো কৃষি, চাষাবাদ, মৎস্য এবং প্রাণী সম্পদ সব মিলেই হলো কৃষি। আপনি এখানে যদি আপনি যান, সেটা লাভজনক সেক্টর কোনটা হতে পারে? যেমন যদি অ্যাগ্রোনমিক্যাল ক্রপ করেন, তাহলে এখানে কিন্তু আপনার হর্টিকালচার ক্রপ, যেটা একটু আগে বলেছি, ফুল ফল শাকসবজি, এগুলোর কিন্তু আপনার প্রচলিত ফসলের বাইরে এটার আপনার মূল্য সুবিধাটা আপনি পাবেন। আর যদি আপনি ফার্মিংয়ের বাইরে, যেটা কৃষির যেটা মূল জায়গা, সেটা হলো কৃষি প্রক্রিয়াজাতকরণ। আপনি এই ভ্যালু অ্যাডিশনের কাজে যে আপনি এটা আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে, আপনি এটা কিন্তু খুব সাধারণ সুন্দর একটা প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী আপনি যদি ওদের রিকোয়ারমেন্ট মিট করে টার্গেট করে এটাতে আপনি যেতে পারেন। এছাড়াও আপনার মৎস্য এবং প্রাণী সম্পদের এগুলোতে আপনার বিস্তর জায়গা রয়েছে। যখন আমার দেখুন গরুর মাংস কিন্তু আমরা 800 টাকা কেজি, এখন সরকার 700-800 করছে। এটা কিন্তু এত দাম হওয়ার কথা না। আপনার পৃথিবীর অস্ট্রেলিয়া, আমেরিকাতেও এত দামে গরুর মাংস বিক্রি হয় না। তাহলে এই জায়গায় কিন্তু একটা বিরাট গ্যাপ রয়ে গেছে। আপনি যদি এই ক্যাটেল ফার্মিং এবং এটা প্রক্রিয়াজাত করে রপ্তানি মার্কেটে যদি নিয়ে যেতে চান, অথবা লোকাল মার্কেটকে টার্গেট করেন, এটা কিন্তু অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হতে পারে। এইভাবে কৃষির ভবিষ্যৎ হলো কৃষি প্রক্রিয়াজাতকরণ। কৃষি প্রক্রিয়াজাতকরণে আমাদের তরুণ সমাজ যখন আসবে, তখন কিন্তু কৃষির চেহারাটা পাল্টে যাবে। তরুণরা অনেকে কিন্তু টিকতে পারছে না ব্যবসায়, তারা বুঝতে পারছে না, নাকি অর্থের সংকটের কথা অনেকে বলেন? এটা অর্থ তো ধরেন ব্যবসার একটা অন্যতম প্রধান, আপনার টেকনিক্যাল আসপেক্ট, ফাইন্যান্সিয়াল আসপেক্ট, এই দুটোর কারণেই কিন্তু আপনার ব্যবসার পতন হয়। যে আপনি টেকনিক্যালিটি জানেন না। টেকনিক্যালিটি কি? যে আপনি বিদেশে রপ্তানি করতে চান, রপ্তানির জন্য আপনার রেগুলেটরি ব্যারিয়ার্স কি আছে,
ওই দেশের রিকোয়ারমেন্ট মিট করতে আপনার ডকুমেন্টেশন পার্টটা কী আছে, এগুলো টেকনিক্যাল পার্ট। অথবা আপনি যে প্রক্রিয়া করবেন সেখানে মেশিনারিজ কী দেবেন এগুলো আপনার জানা নেই এগুলো। তারপর ফাইন্যান্সিয়াল আসপেক্টস, আপনি একটা ক্যাপিটাল বাজেট আপনি করতে পারছেন না, যে আপনি যদি এটা আপনি 1 বছরের ক্যাপিটাল বাজেট, আমার এখানে ব্যয় হবে কত, আয় হবে কত, সোর্স অফ ফান্ড কী হবে, এগুলো আপনার জেনে যখন একজন শিক্ষিত যুবক যখন যাবে তখন কিন্তু সে ভালো করবে। আর যদি না জেনে শুধুমাত্র ব্যবসায় যাওয়ার কারণে গেলে এটা কিন্তু সফলতা আসাটা একটু ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। নিঃসন্দেহে, তার মানে একটু জেনে আসতে হবে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা বিভিন্ন সময়, আমার কাজের সুবাদে বিভিন্ন সময় কৃষকদের সাথে আমার কথা হয়। তো কৃষকদের সাথে কথা বলতে গেলে একটা অবজারভেশন তারা সব সময় দেন যে যখন শ্রমিক সংকটের প্রসঙ্গ আসে তারা যেটা বলেন যে বাংলাদেশের 65% কৃষক যদি আমি ধরে নিই তারা ক্ষুদ্র এবং মাঝারি, এবং তারা সিজনাল বিভিন্ন যে চাষাবাদ হয়, আমাদের ফসল হয়, সেগুলোর কৃষির সাথে তারা সম্পৃক্ত। সারা বছর কিন্তু তাদের কাজটা থাকে না, তখনই তাদেরকে যখনই কাজ থাকে না অন্য পেশায় গিয়ে তাদেরকে কিছুদিন কাজ করতে হয়। রাজধানীতে আমরা এমন মানুষ হরদম দেখতে পাই। প্রশ্নটি হচ্ছে যে সারা বছর যারা কৃষির সাথে সম্পৃক্ত, কৃষি কাজ করেন শ্রমিকেরা, তাদের জন্য সারা বছর এক ধরনের কাজের সুযোগ নিশ্চিত করার কোনো সুযোগ বাংলাদেশে আছে কিনা, কনসিডারিং দ্য ফ্যাক্ট আমাদের আবার কৃষি জমিও কমে যাচ্ছে? হ্যাঁ, এটা আপনার 2-3টা সংক্ষিপ্ত সমাধান যেটা আছে। দেখুন, যখন ফসলটা যখন আপনার উঠে গেল তখন কিন্তু কৃষি শ্রমিকের কাজ নাই। ওই ফসল দিয়ে যখন আপনার ইন্ডাস্ট্রি হবে, যখন ভ্যালু অ্যাডিশন ইন্ডাস্ট্রিতে যাবে, সে কিন্তু গ্রামীণ অর্থনীতিতে যদি জোয়ার সৃষ্টি করতে চান, গ্রামে কিন্তু গ্রামভিত্তিক এই কুটির শিল্প, মাঝারি শিল্প, কৃষি প্রক্রিয়াজাত এটা আপনার চালু করতে হবে। তাহলে ওই কৃষক কিন্তু ওখানেই কাজ করতে পারে। তাছাড়াও আপনার আগেই বলেছি যে কৃষকের শ্রমিকের কাজ থাকে 3 মাস, 9 মাস থাকে বসে। এই শ্রমিকগুলোই আবার যে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, যেমন ধরুন ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি যেগুলো আছে, রিয়েল এস্টেট সেক্টর, এখানে কিন্তু অদক্ষ শ্রমিক লাগে, এখানে দক্ষ শ্রমিক না। যে ইট নিয়ে বহন করা, সিমেন্টের কাজ করা, এগুলো ঢালাই কাজে সহযোগিতা করা, এইভাবে একটা ইন্ডাস্ট্রির সারপ্লাস লেবার কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবে এগুলোকে ঠিক করে দিতে হবে। এগুলো শিল্প গবেষণা প্রতিষ্ঠানের কাজ। তারা একজন দেশকে তার মায়ের মতো ভালোবেসে একজনকে দায়িত্ব নিতে হবে, যিনি শিল্প গবেষণা করবে যে কৃষি শ্রমিকের জীবনটা কতদিন সে কাজে থাকে, এই সময়টা তার নিয়ারেস্ট কী কাজ হতে পারে, এটাতে যদি না হয় কোন ইন্ডাস্ট্রিতে যেতে পারে। এগুলো যখন একজন দায়িত্ব নিয়ে কাজ করবে, একটা ফ্যামিলির ফাদার যেমন তার বাচ্চাদের লেখাপড়া সব কিছু নিয়ে ভাবছে, এরকম রাষ্ট্রের মন্ত্রণালয়ে যারা আছেন তাদেরকে এইভাবে ভাবতে হবে। তার মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বিভাগ আছে, অধিদপ্তর, পরিদপ্তর আছে, প্রত্যেকের কাজ দিয়ে কাজ বুঝে নিতে হবে। আপনি গ্রামের কৃষক, তার 3 মাস কাজের পরে কাজ থাকে না, সে কার দিকে থাকে? সে কি উপরে হাত উঠে থাকবে, নাকি রাষ্ট্রের কেউ আছে যিনি ভাববে যে এই শ্রমিকগুলোকে এই কাজে যেতে পারে? যখন এইভাবে ভাববে তখন ধীরে 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 আমাদের দারিদ্র্য কমে যাবে, বেকারত্ব কমে যাবে। কৃষিতে বিনিয়োগ হতে হবে, এটা হলো মূল কথা। কৃষিতে বিনিয়োগ আকৃষ্ট করে দিতে হবে। যখনই এখানে আপনার ইনভেস্টমেন্ট হবে তখনই আপনার এখানে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব মোস্তাফিজুর রহমান শেষ প্রশ্নটি করতে চাই, একেবারে 30 সেকেন্ডে উত্তরটা চাই। সেটা হচ্ছে যে ঠিক 1 দশক পরে বাংলাদেশের কৃষিকে আপনি কোথায় দেখেন? 1 দশক পরে যদি আমাদের কৃষিকে যদি আমরা সংস্কার না করি তাহলে কৃষকের ছেলে আর কৃষক থাকবে না। এখানে কর্পোরেট হাউস হলো এই ল্যান্ডগুলো নিয়ে নেবে, তখন তারা এই কৃষিই হবে, কিন্তু আপনার কর্পোরেটের ইনভেস্টমেন্টের মাধ্যমে এটা একটা উৎকর্ষতা লাভ করবে। কিন্তু আমরা যদি কৃষিকে, যে এই সনাতন কৃষিকে যদি আধুনিক এবং বাণিজ্যিক কৃষিতে আনতে চাই, তাহলে এখানে অনেক কাজ করার আছে। মেগা পরিকল্পনা করে এখানে বিনিয়োগ আকৃষ্ট করে কৃষির উপকরণ যেগুলো আছে সেগুলো এখানে বানানোর জন্য বিনিয়োগকে আকৃষ্ট করে দিতে হবে। কৃষি যান্ত্রিকীকরণের যন্ত্রপাতি আমাদের এখানেই বানাতে হবে। লোকাল ইন্ডাস্ট্রিকে জোর দিতে হবে, কৃষিভিত্তিক লোকাল ইন্ডাস্ট্রি, এবং কৃষকের ফসল উৎপাদনের জন্য যেগুলো উপকরণ লাগে সেগুলো আমাদের লোকালি তৈরি করতে হবে। তাহলেই আপনার এই কৃষি স্বয়ংসম্পূর্ণ হবে এবং রূপান্তরের প্রথম স্তরটা আর অবজ্ঞা হবে না, এবং যেটা অর্থনীতির মূল ভিত্তিকে ধরে আমরা এগিয়ে যাব, রাইট ট্র্যাকে যাবে। আমরাও তেমনটি আশা করি। জনাব মোস্তাফিজুর রহমান, আমাদের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সেই সাথে দর্শক শ্রোতা যারা আমার কথা মন দিয়ে শুনলেন সবাইকে ধন্যবাদ। দর্শক, তার মানে হচ্ছে
কৃষি তো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন ছিল বলছে এই কারণে, যেটি একদম শুরুতে বলছিলাম যে আমরা হয়তো আমাদের কৃষির যে পুরো উৎকর্ষ বা এটি পুরোপুরি ম্যাচিউরড হওয়ার আগে হয়তো আমরা শিল্প, পরবর্তীতে আবার সেটি ম্যাচিউরড হওয়ার আগে আমরা সার্ভিসে খুব বেশি চলে গিয়েছি। সেই সার্ভিসের বড় অংশ কিন্তু এখনও প্রত্যক্ষ অর্থনীতিতে অংশগ্রহণ করছে না, অর্থাৎ সেই ওয়ার্কফোর্সকে আবারও কৃষিতে এনে বা কৃষিভিত্তিক শিল্পে কাজে লাগানোর সুযোগ রয়েছে। সেটি কিভাবে করা যায় সেটি নিয়ে নীতি নির্ধারকরা দয়া করে ভাববেন, কারণ এটিতে আরও বেশি হিউম্যান রিসোর্সকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, দিন শেষে এখন যারা কৃষির সাথে জড়িত তাদের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে, তাদেরকে ন্যায্য দাম দেওয়ার সুযোগ রয়েছে। সেটি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে বাজারে গিয়ে যে মন খারাপ হয় বা বিভিন্ন জিনিসের যে অযৌক্তিক দাম শুনলে চমকে যেতে হয়, সেই চমকে যাওয়ার পরিমাণ কিন্তু কমে আসবে এবং মধ্যস্বত্বভোগীদের যে মেরুদণ্ড সেটি কিন্তু ভেঙে যাবে। আমরাও তাহলে আশা করি সেটি করতে যেই ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার নীতি নির্ধারকদের, তারা সেটি নেবেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।